নমস্কার, শুভ সকাল। সকলকে জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। এই শারদীয়ার প্রাক্কালে দাঁড়িয়ে আমরা আমাদের আজকের এই বিশেষ অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। আজকের আলোচনা সভায় আমাদের সাথে উপস্থিত আছে রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের অন্যতম সদস্য ও সদস্যা প্রকাশ চক্রবর্তী এবং আমি পায়েল দাস। আমাদের আজকের আলোচনার বিষয়টি হলো নগরায়ন ও পরিবেশ। আমাদের সাথে উপস্থিত আছেন আজকের আলোচনার বিশেষ অতিথি এবং আলোচক এবং আমাদের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য ডক্টর অম্বরীশ মুখোপাধ্যায় মহাশয়কে জানাই রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রে সুস্বাগতম। ডক্টর অম্বরীশ মুখোপাধ্যায় মহাশয় বর্তমানে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মেদিনীপুর রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক। তার ৩২ বছরের অধ্যাপনার অভিজ্ঞতাও রয়েছে। তার আগ্রহের বিষয়গুলি হলো আরবান পলিটিক্স, সোসাইটি অ্যান্ড পলিটিক্স ইন ইন্ডিয়া, এনভায়রনমেন্ট অ্যান্ড পলিটিক্স, পলিটিক্যাল থিওরি প্রভৃতি। তিনি বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক প্রকাশনীতে গ্রন্থ লিখেছেন। তার মধ্যে অন্যতম দুটি হলো আরবান লোকাল গভর্নমেন্ট ইস্যুস অ্যান্ড প্রবলেমস এবং ওয়াটার সিকিউরিটি ইন ইন্ডিয়া ইস্যুস অ্যান্ড চ্যালেঞ্জেস প্রভৃতি। রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রের পক্ষ থেকে মহাশয়কে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের এই আহ্বানে সাড়া দিয়ে আমাদের মঞ্চে উপস্থিত হওয়ার জন্য। আমি মহাশয়কে অনুরোধ করব আজকের অনুষ্ঠানটি শুরু করার জন্য। ধন্যবাদ। শুভ সকাল সবাইকে। উপস্থিত যারা আন্তর্জালিকে উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আমার নমস্কার জানাই আর শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। প্রথমেই আমি রাষ্ট্রবিজ্ঞান চর্চা কেন্দ্রকে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই যে তাদের এই আলোচনা সভায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো আমি যে বিষয়টি আজকে আলোচনা করার জন্য বেছে নিয়েছি, নগরায়ন ও পরিবেশ, এটি আমি মূলত আলোচনা করব আমাদের দেশের পরিপ্রেক্ষিতে, ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে, অর্থাৎ নগরায়নের যে গতি প্রকৃতি আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি এবং তার কি প্রভাব শহরের বা নগরের পরিবেশের ওপর, পরিবেশ ব্যবস্থার উপর পড়ছে, সেটি আমি মূলত আলোচনা করার চেষ্টা করব। এবং এই বিষয় দুটিকে বেছে নেওয়ার কারণ হচ্ছে যে নগরায়নও যেরকম আজকে সাম্প্রতিককালে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ক্রমবর্ধমান একটা প্রক্রিয়া, সেরকম পরিবেশ সমস্যাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা হিসাবে আজকে আমাদের সামনে দেখা দিয়েছে সারা বিশ্ব জুড়েই এবং আমাদের দেশে তো বটেই। পরিবেশ সমস্যার পেছনে নানান কারণ থাকে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে নগরায়ন। তো সেই কারণেই আমি নগরায়ন এবং পরিবেশ সমস্যা, তার মধ্যে যে আন্তঃসম্পর্ক, সেই আন্তঃসম্পর্ক বিষয়ে কিছু বলার চেষ্টা করি। এখন যেটা এইমাত্র বললাম যে নগরায়ন আজকে একটা ক্রমবর্ধমান প্রক্রিয়া। আমরা যদি বিগত শতকের দ্বিতীয়ার্ধ থেকে দেখি তাহলে দেখব যে বিশেষ করে এই প্রক্রিয়ার একটা বারবারন্ত আমরা লক্ষ্য করতে পারছি উন্নয়নশীল দেশগুলোতে, যার মধ্যে আমাদের দেশও পড়ে, অর্থাৎ পূর্ব গোলার্ধের বা তৃতীয় বিশ্ব যাকে আমরা বলতাম এক সময়, এই তৃতীয় বিশ্বের দেশগুলিতেই এর প্রভাব আরো বেশি মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। 2005 সালে সম্মিলিত জাতিপুঞ্জের একটা সমীক্ষা, তার নাম হচ্ছে ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস দ্য 2005 রিভিশন। এই রিপোর্টে বলা হয়েছিল যে মোট শহরবাসীর সংখ্যাগরিষ্ঠরই বসবাস হচ্ছে এশিয়া মহাদেশে এবং সেই সংখ্যাটা ধরা হয়েছিল 1.6 বিলিয়ন মানুষ, অর্থাৎ একটা বিরাট সংখ্যক মানুষ তারা এই এশিয়া মহাদেশে বসবাস করে। এবং একই সঙ্গে এই রিপোর্টে বলা হয়েছিল যে আগামী দিনে
পৃথিবীর জনসংখ্যা বৃদ্ধির বেশিরভাগটাই হবে নগর কেন্দ্রিক। নগরকে কেন্দ্র করেই জনসংখ্যা বৃদ্ধির হারটা মূলত বৃদ্ধি পায়। এবং এই সমীক্ষায় অনুমান করা হয় যে 2030 সালে পৌঁছে শহুরে জনসংখ্যার নিরিখে এশিয়া প্রথম স্থান অধিকার করবে। এখন গত শতকের দ্বিতীয়ার্ধ থেকে মূলত তৃতীয় বিশ্বজুড়ে নগরায়নের হারের যে বৃদ্ধি লক্ষ্য করা যায়, আমাদের দেশেও সেটার কোনো ব্যতিক্রম ঘটেনি। 2011 সালের আমাদের যে জনগণনা বা আদমশুমারি, সেখানে দেখা গিয়েছে যে ভারতে নগরায়নের মাত্রা হচ্ছে 31%। এখন শতাংশের হিসাবে আপাত দৃষ্টিতে এটাকে আমাদের হয়তো খুব নগণ্য মনে হতে পারে, বিশেষ করে যদি উন্নত দেশগুলির সঙ্গে আমরা তুলনা করি। কিন্তু যদি আমরা সংখ্যা হিসেবে ধরি, অর্থাৎ অ্যাবসলিউট টার্মস যেটাকে বলা হয়, মোট শহরবাসীর সংখ্যাকে যদি আমরা ধরি, তাহলে কিন্তু সেটা একটা বিপুল অঙ্কে গিয়ে পৌঁছায় 377 মিলিয়ন, অর্থাৎ একটা বিরাট সংখ্যক শহরবাসী। এবং সে কারণেই আজকে মোট নগর জনসংখ্যার নিরিখে ভারত কিন্তু বিশ্বের দেশগুলোর মধ্যে আজকে দ্বিতীয় স্থানে রয়েছে। ভারতের আগে রয়েছে কেবলমাত্র চীন। ফলে এই তথ্যগুলি আমাদের সামনে তুলে ধরে যে বিষয়টা, সেটা হচ্ছে যে এই নগরায়ন ক্রমশ একটা ক্রমবর্ধমান প্রক্রিয়া হিসেবে এই উপমহাদেশে সেটা দেখা দিচ্ছে, এবং আমাদের দেশও সেটা ব্যতিক্রম নয়। এবং এই যে আরবানাইজেশন রিপোর্ট 2005 এর কথা উল্লেখ করলাম, সেখানে এটাও বলা হয়েছিল যে এশিয়া মহাদেশ জনসংখ্যার নিরিখে, শহুরে জনসংখ্যার নিরিখে 2030 সালে গিয়ে বিশ্বে প্রথম স্থান অধিকার করবে। তো এখন এর থেকে পরিষ্কার যে, যেটা দিয়ে আমি শুরু করলাম, যে নগরায়ন একটা ক্রমবর্ধমান প্রক্রিয়া। তো আমরা যদি খুব সংক্ষেপে দেখে নিই, আমরা সবাই জানি, আপনারাও সকলেই অবগত আছেন যে নগরায়ন বলতে আমরা ঠিক কি বোঝাই। তাও আলোচনার সুবিধার জন্য খুব সংক্ষেপে যদি আমরা আরেকবার উল্লেখ করি যে নগরায়ন বলতে আমরা ঠিক কি বুঝবো। নগরায়ন হচ্ছে একটা প্রক্রিয়া বা একটা প্রসেস, যার মধ্য দিয়ে গ্রামীণ কৃষিভিত্তিক যে সমাজ, সেই সমাজের রূপান্তর ঘটে আধুনিক নাগরিক সমাজে। সহজ করে বলতে হয় যে একটা দেশ বা অঞ্চলের অর্থনীতি, মানুষ, জনগণের বসবাস, সেটা কতখানি শহরের হলো বা শহুরে হলো, অর্থাৎ সাধারণভাবে মোট সংখ্যার কত শতাংশ শহরে থাকে, সেটাকেই সাধারণত ধরে নেওয়া হয় নগরায়নের একটা সূচক হিসাবে, এবং এটাই বহু ব্যবহৃত একটা সূচক। এবং এখানে আরেকটা কথাও বলে নিই যে আমাদের এই আলোচনায় আমি শহর এবং নগর এই দুটো শব্দকে সমার্থক হিসেবেই ব্যবহার করব, একই অর্থে ব্যবহার করব। ফলে কৃষিতে নিযুক্ত ও নির্ভরশীল মানুষের অনুপাত মোট জনসংখ্যায় যত কমে, নগরায়ন তত বাড়ে। গ্রামের জনপদের জায়গায় গড়ে ওঠে ছোট শহর, ছোট শহর থেকে হয় বড় শহর, বড় শহর থেকে মহানগর, মহানগর থেকে আজকের দিনে বিশ্বায়িত নগর, বিশ্বায়িত শহর বা গ্লোবাল সিটির কনসেপ্টও আমরা ব্যবহার করি। তো এইভাবেই নগরায়নের প্রক্রিয়া সেটা চলতে থাকে। এখানে যেটা মনে রাখা দরকার আমাদের, যে নগরায়নের কাছাকাছি বাংলায় প্রায় একই ধরনের উচ্চারণ হয়। সমোচ্চারিত শব্দ যাকে আমরা বলি বাংলা ব্যাকরণে, সেরকম একটি শব্দ আছে যাকে বলা হয় নগর উন্নয়ন, ইংরেজিতে যাকে আমরা বলি আরবান ডেভেলপমেন্ট। অর্থাৎ নগরায়ন এবং নগর উন্নয়ন শুনতে প্রায় একই রকম লাগে, কিন্তু তাদের অর্থ কিন্তু ভিন্ন।
অর্থাৎ সমচ্চারিত ভিন্নার্থক শব্দ, যদি ব্যাকরণের ভাষায় বলি। তো এটা বলতে চাইছি এই জন্য যে এই দুটোর অনেক সময় হয়তো আমরা একই অর্থে ব্যবহার করে থাকি, কিন্তু সেটা সঠিক নয়। এর মধ্যে যে পার্থক্য রয়েছে সেই পার্থক্যটাও আমাদের খেয়াল রাখা দরকার। সেটা হচ্ছে এই যে নগরায়ন হলেই কিন্তু স্বাভাবিকভাবেই নগরায়ন যে ঘটবে, অটোমেটিক্যালি যে ঘটবে সেটা হয় না। অর্থাৎ একটা নহর বা একটা শহরের বসবাসকারী মানুষজন, তাদের যে বিভিন্ন চাহিদা, তাদের যে সমস্যা, এবং একটা নগরকে সঠিকভাবে গড়ে তুলতে গেলে যে পরিকল্পনার দরকার, এই সবগুলোর উপরেই নির্ভর করে একটা শহরের বা নগরের উন্নয়ন, যেটাকে আমরা বলে থাকি নগর উন্নয়ন বা আরবান ডেভেলপমেন্ট। অর্থাৎ তার জন্য দরকার হচ্ছে নীতি, সঠিক নীতি গ্রহণ করা এবং সেই সঠিক নীতি প্রয়োগ করা, পরিকল্পনা করা, নগর পরিকল্পনা, আরবান প্ল্যানিং, যে কিভাবে আমি নগরটাকে গড়ে তুলব, তার পরিকাঠামো কিরকম হবে, তার জীবনযাত্রার মান কিরকম হবে, সেখানে কি ধরনের নাগরিক পরিষেবা নগরবাসী শহরবাসী পেয়ে থাকবে, এই সবগুলো নিয়েই পরিকল্পনা করতে হয়। এবং সেই পরিকল্পনা যদি আমরা সঠিকভাবে সুষ্ঠুভাবে কার্যকর করতে পারি, তবেই নগর উন্নয়ন হয়। অর্থাৎ নগর উন্নয়নের দরকার তাহলে হচ্ছে যাকে আমরা বলি যে এক ধরনের একটা হস্তক্ষেপ, অর্থাৎ যারা ক্ষমতায় আছেন, যারা নীতি নির্ধারক, যারা পলিসি মেকার, ডিসিশন মেকার, তাদের একটা হস্তক্ষেপ, অর্থাৎ পলিসি ইন্টারভেনশন, যেটাকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলে থাকি। তো সেই পলিসি ইন্টারভেনশনের দরকার, তবেই নগর জীবন সেটা সুস্থ, স্বাভাবিক, সঠিকভাবে গড়ে উঠবে। তা যদি না হয়, অর্থাৎ পরিকল্পনার অভাব যদি থাকে, অর্থাৎ নগরায়নটা যদি অপরিকল্পিত হয়, আনপ্ল্যান্ড আরবানাইজেশন যদি হয়, তাহলে কিন্তু নগরের উন্নয়ন হবে না, নগর উন্নয়ন হবে না। এবং সেটা না হলে পরে এই নগরায়নের প্রক্রিয়া সেটা নানান ব্যাঘাত সৃষ্টি করবে নগরবাসীর সুস্থ স্বাভাবিক জীবন যাপনের ক্ষেত্রে। এবং সেই যে নঙর্থক প্রভাব, সেই নঙর্থক প্রভাবটা নগরবাসীর শহরবাসীর জীবন যাপনের বিভিন্ন ক্ষেত্রে পড়ে, এবং নগরের পরিবেশ শহরের পরিবেশের ওপরেও পড়ে বিশেষভাবে। সে আলোচনায় আমরা পরে আসব। ফলে এইটার মধ্যে যে একটা আন্তঃসম্পর্ক আছে, যে নগরায়ন এবং নগর উন্নয়ন, নগরায়ন অটোমেটিক্যালি নগর উন্নয়নের দিকে নিয়ে যায় না আমাদের। নগরায়ন করতে গেলে নগরায়নের প্রক্রিয়াকে, সেটাকে সঠিকভাবে তার অভিমুখ নির্দিষ্ট করতে হয়, এবং সেই অভিমুখে তাকে সঠিকভাবে পরিচালিত করতে হয় সুষ্ঠু যথাযথ পরিকল্পনার মাধ্যমে এবং নীতি গ্রহণ এবং রূপায়ণের মাধ্যমে। এখন নগরায়নের কতগুলি সদর্থক দিক রয়েছে, আবার তার কতগুলো নঙর্থক দিকও রয়েছে। নগরায়ন এমনই একটি প্রক্রিয়া যে সেই দুটি দিকেই তার প্রভাব সে বিস্তার করে থাকে। সদর্থক দিকের মধ্যে আমরা যেগুলোর কথা উল্লেখ করতে পারি, যে শহর বা নগর সেটা হচ্ছে অর্থনৈতিক বৃদ্ধির কেন্দ্রস্থল, বা যাকে আমরা বলি সেন্টার অফ ইকোনমিক গ্রোথ। নগর জীবন আমাদের দেয় বা দিতে পারে উন্নততর শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থানের সুবিধা, কর্মসংস্থানের সুযোগ, অর্থাৎ এক কথায় একটা উন্নত নাগরিক জীবনযাপন, বা যেটাকে আমরা বলি আরবান ওয়ে অফ লাইফ। কিন্তু এই সবকিছুর জন্যই যেটা প্রয়োজন সেটা হচ্ছে এই যেটা খানিক আগেই বললাম, যে নগরায়ন প্রক্রিয়ার সুষ্ঠু ও সুচারু পরিকল্পনা। একমাত্র যথাযথ পরিকল্পনার মাধ্যমেই কিন্তু নগরায়নের এই যে সদর্থক দিকগুলি, এই সদর্থক দিকগুলির যে সুবিধা
এবং তার যে ফসল সেটা আমরা ভোগ করতে পারি। যদি নগরায়নের প্রক্রিয়াটা সুপরিকল্পিত না হয়, তা যদি অনিয়ন্ত্রিত হয়, দিশাহীন হয়, তাহলে সৃষ্টি হয় নানান ধরনের ভারসাম্যের অভাব, নানান বৈষম্য, এবং নগর ও নগর জীবন সেটা হয়ে ওঠে যাকে আমরা আজকে বলে থাকি পরিবেশ আলোচনার ভাষায় আনসাস্টেনেবল বা অটেকসই, অর্থাৎ যেটা টেকসই নয় বা দীর্ঘস্থায়ী নয় যে উন্নয়ন। এবং সেই কারণেই এখানে রাষ্ট্রীয় নীতির হস্তক্ষেপটা খুব গুরুত্বপূর্ণ। এবং যদি এই অনিয়ন্ত্রিত অপরিকল্পিতভাবে নগরায়ন চলতে থাকে, তাহলে তার যে নঙর্থক প্রভাবগুলি, সেই নঙর্থক প্রভাবগুলি আমরা লক্ষ্য করি, যা কারণে একটা গুরুতর প্রভাব পড়ে নগরের এবং শহরের পরিবেশের ওপরে। যেরকম বাসস্থানের সুষ্ঠু বাসস্থানের অভাব লক্ষ্য করা যায়, পরিশ্রিত পানীয় জলের সংকট দেখা দেয়, নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ে, বর্জ্য অপসারণ সঠিকভাবে হয় না, যানজট হয়, বায়ু দূষণ হয়, ক্রমবর্ধমান দারিদ্র্য দেখা দেয়, সামাজিক অস্থিরতা, হিংসা ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ নানান ধরনের যে নঙর্থক প্রভাব সেটা নগরবাসী শহরবাসীর জীবনের ওপর, শহরের পরিবেশের ওপর, নগরের পরিবেশের ওপরে পড়ে। অর্থাৎ তাহলে নগরায়নের যেরকম সদর্থক দিক রয়েছে, সেরকম তার নঙর্থক দিকও রয়েছে। এবং নঙর্থক দিক বা যে পরিবেশগত যে সমস্যাগুলি, সেগুলোর যেরকম উল্লেখ করলাম, অর্থাৎ এক কথায় সেটা যেদিকে নিয়ে যায় সেটা হচ্ছে পরিবেশ অবনমন ও পরিবেশ দূষণ, অর্থাৎ এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন, এনভায়রনমেন্টাল পলিউশন, যেটা কিনা নগরায়নের অন্যতম নঙর্থক প্রভাব পরিবেশের ওপরে বা এনভায়রনমেন্টের ওপরে। আমাদের দেশে বা তৃতীয় বিশ্বের অন্যান্য দেশগুলোর ক্ষেত্রেও এটা কম বেশি সত্যি। স্বাধীনতা পরবর্তী সময় থেকেই যেটা প্রধান দায়িত্ব হিসেবে দেখা দিয়েছিল নতুন নেতৃবৃন্দের কাছে রাজনৈতিক ঐতিহাসিক কারণেই, সেটা হচ্ছে যে উন্নয়ন। দীর্ঘদিন ঔপনিবেশিক শাসনের অধীনে থাকার ফলে যে সামাজিক এবং অর্থনৈতিক অবস্থার সৃষ্টি হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে যেটা প্রধান কাজ এবং লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল এবং যেটা ঘোষিত লক্ষ্য হিসাবে বলা হয়েছিল, সেটা হচ্ছে যে সার্বিক উন্নয়ন, সামাজিক অর্থনৈতিক সার্বিক উন্নয়ন, ওভারঅল সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট। এটাই ছিল প্রথম যারা রাজনৈতিক ক্ষমতায় এলেন তাদের ঘোষিত নীতি বা আদর্শ। এবং সেই উন্নয়নের জন্য যে মডেলটা বেছে নেওয়া হলো সেটা হচ্ছে পশ্চিমী গণতান্ত্রিক উন্নয়নের যে মডেল। এবং এই উন্নয়নকে ব্যাখ্যা করা হলো যেভাবে, বা উন্নয়নের অন্যতম সূচক হিসাবে যেটাকে ধরে নেওয়া হলো, সেটা হচ্ছে অর্থনীতির বৃদ্ধি বা ইকোনমিক গ্রোথ। এবং সেই ইকোনমিক গ্রোথের জন্য কি প্রয়োজন? প্রয়োজন হচ্ছে আরো বেশি উৎপাদন। এবং সেই কারণেই পরিকল্পনার পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে এই উন্নয়ন পরিকল্পনায় বা উন্নয়ন নীতিতে যেটার উপরে জোর পড়লো সেটা হচ্ছে শিল্পায়ন। ভারী এবং বৃহৎ শিল্প গড়ে তুলতে হবে এবং এই শিল্পায়নের মাধ্যমেই অর্থনৈতিক যে উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, অর্থনীতির শ্রীবৃদ্ধি বা গ্রোথ, ইকোনমিক গ্রোথ, এইগুলো সম্পন্ন করা যাবে বা এই লক্ষ্যে পৌঁছানো যাবে, সেটাই ভাবা হলো। এবং গড়ে উঠতে লাগলো বৃহৎ এবং ভারী শিল্প, এবং সেই শিল্পায়নের পথ ধরেই গড়ে উঠতে লাগলো শিল্প শহর, এবং নগরায়ন তার মাত্রা ক্রমশ বৃদ্ধি পেতে লাগলো। একদিকে যেরকম এই নগরায়নের মাত্রা বৃদ্ধি পেতে লাগলো, অন্যদিকে যেটা আমরা লক্ষ্য করলাম
আমাদের জাতীয় নীতির ক্ষেত্রে যে কোনো একটা সুষ্ঠু শহর পরিকল্পনার নীতি সেটা কিন্তু সেরকম ভাবে কখনোই গ্রহণ করা হলো না। একটা দীর্ঘ সময় ধরে আমরা দেখলাম যে শহরের উন্নয়ন, শহরের পরিকল্পনার ক্ষেত্রে একটা কোনো স্থায়ী জাতীয় নীতির অভাব, দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনার অভাব, মাঝে মধ্যে কিছু কিছু খাপছাড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বিভিন্ন সময়, বিভিন্ন নগরায়ন জনিত বিভিন্ন সমস্যা, শহরের বিভিন্ন সমস্যা, নগরের বিভিন্ন সমস্যা, সেগুলো মেটানোর ক্ষেত্রে। কিন্তু যে একটা দীর্ঘমেয়াদী যে একটা ব্যবস্থা নেওয়া নগর উন্নয়ন সম্পর্কে, দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে সেই ধরনের কোনো রাষ্ট্রীয় নীতি সেই উদ্দেশ্যে বা সেই লক্ষ্য পূরণের জন্য কিন্তু নেওয়া হয়নি। দীর্ঘ সময় ধরেই সেটা নেওয়া হয়নি। 7 দশক অতিক্রান্ত হয়ে গিয়েছে স্বাধীনতার পর থেকে, কিন্তু একটা সুসংহত যে জাতীয় নগরায়ণ নীতি সেটার কিন্তু এখনো অভাব রয়েছে। স্বাধীন ভারতে রাষ্ট্র নির্দেশিত পরিকল্পনার মাধ্যমে উন্নয়নের যে নীতি গ্রহণ করা হয়েছিল, যেটার কথা আমি খানিক আগে উল্লেখ করলাম, সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলোর দিকেও যদি আমরা তাকাই, প্ল্যান ডকুমেন্টগুলো যদি আমরা পড়ি একটু গভীরভাবে, তাহলে দেখব যে সেখানেও কিন্তু নগরায়ণ বিষয়ে কোনো সুচিন্তিত দীর্ঘমেয়াদী জাতীয় নীতির প্রতিফলন দেখতে পাওয়া যায় না। সেখানে বিক্ষিপ্তভাবে কিছু স্বল্পমেয়াদী তাৎক্ষণিক নগর উন্নয়নের নীতি গ্রহণ করা হয়েছে, কখনো হয়তো স্লাম ডেভেলপমেন্টের জন্য, কখনো হয়তো অন্য কোনো বিষয়ের জন্য, কিন্তু অর্থাৎ বাছাই করা কিছু সমস্যা ক্ষেত্রের পরিপ্রেক্ষিতে। কিন্তু সার্বিকভাবে একটা জাতীয় নীতি গ্রহণ করা নগরায়নকে সঠিক পথে পরিচালিত করার জন্য এবং নগর উন্নয়নের জন্য, সেটার কিন্তু একটা অভাব থেকে গিয়েছে। ফলে আমাদের দেশে সাধারণভাবে রাষ্ট্রীয় পরিকল্পনার যে প্রক্রিয়া এবং বিশেষ করে নগর উন্নয়ন সংক্রান্ত যে পরিকল্পনার প্রক্রিয়া, সেটা হয়ে উঠেছে একটা বলা যেতে পারে যে অপরিণত একটা প্রক্রিয়া, এবং সেটা কখনোই সামগ্রিকভাবে সমস্যার মোকাবিলা করতে সক্ষম হয়। এই প্রসঙ্গে আমরা প্রখ্যাত সমাজতাত্ত্বিক অ্যান্টনি গিডেন্সের বক্তব্য ফিরে দেখতে পারি। অ্যান্টনি গিডেন্স আলোচনা প্রসঙ্গে এক জায়গায় বলছেন যে নগরায়নের প্রক্রিয়া যদি সুপরিকল্পিতভাবে নিয়ন্ত্রণ ও চালনা না করা যায়, তাহলে দেখা দেয় নানাবিধ সমস্যা, যেমন অর্থনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা ও পরিবেশগত সমস্যা। অর্থাৎ অ্যান্টনি গিডেন্সের বক্তব্যের মধ্যেও কিন্তু আমরা নগরায়নের সঙ্গে পরিবেশের এই যে যোগাযোগ, তার উল্লেখ পাচ্ছি, তার চিন্তার মধ্যেও এটা প্রতিফলিত হয়েছে। আমাদের দেশে এই যে অ্যান্টনি গিডেন্সের বক্তব্য, যে ধরনের সমস্যার কথা তিনি বলছেন, এই সব ধরনের সমস্যাগুলোই কিন্তু বিশেষভাবে প্রকট। ক্রমশ এই যে শহরে বসবাসকারী মানুষের সংখ্যা বাড়ছে, শহরগুলোর ওপর, নগরগুলোর ওপর তার যে প্রভাব, এবং সেই সম্পর্কে নীতি নির্ধারকদের যে এক ধরনের অবহেলা, অনীহা এবং সুচিন্তিত সিদ্ধান্ত গ্রহণের ব্যর্থতা, এই 3 ধরনের সমস্যার মূলে রয়েছে। এবং এই 3 ধরনের সমস্যাই আমাদের দেশের শহরগুলিতে, নগরগুলিতে, যেটা বললাম, যে খুব প্রকটভাবে দেখা যায়। আমরা আমাদের দেশের শহরগুলিতে তাই লক্ষ্য করতে পারি যে সেখানে দুর্বল পরিকাঠামো, ন্যূনতম মৌলিক যে পুরো পরিষেবা, যেটা দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে শহরবাসীর, নগরবাসীর প্রয়োজন হয়, তার অপ্রতুলতা, ক্রমবর্ধমান দারিদ্র্য,
এবং সামাজিক রাজনৈতিক অস্থিরতা। এই সব সমস্যাগুলোই অর্থাৎ অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত, যেগুলো অ্যান্টনি গিডেন্স বলেছিলেন, তা সবগুলোই আমাদের দেশের শহরগুলিতে, নগরগুলিতে আমরা দেখতে পাই। ফলে যেটা হয়ে উঠছে আজকে ক্রমশ, যেটা মনে করা হয় যে এই নগর শাসন করার যে কাজটা, নগর শাসন প্রক্রিয়ার যে কাজটা, অর্থাৎ যাকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় ইংরেজিতে প্রসেস অফ আরবান গভর্নেন্স বলি, সেই আরবান গভর্নেন্সের কাজটাও কিন্তু ক্রমশ কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে। অর্থাৎ এই হচ্ছে আমাদের দেশের চালচিত্র, যে নগরায়ন সম্পর্কে, নগর উন্নয়ন সম্পর্কে কি ভাবা হয়েছে এবং সেই ভাবনার মধ্যে যে সীমাবদ্ধতা রয়েছে এবং সেই সীমাবদ্ধতার কারণে সেটা কিভাবে প্রভাবিত করছে নগরের পরিবেশকে বা শহরের পরিবেশকে, সেটা আমরা আরেকটু বিস্তারিতভাবে এখন দেখার চেষ্টা করব। যে এই নগরায়ন কিভাবে, অপরিকল্পিত নগরায়ন, সেটা কিভাবে শহরের যে পরিবেশ, নগরের যে পরিবেশ এবং যে নগরবাসীর যে দৈনন্দিন জীবনযাপন, সেটাকে কিভাবে প্রভাবিত করছে, তার যে নমর্থক প্রভাব। এখন যেটা খানিক আগে বলছিলাম, যে নগরায়নের সব দেশেই, সব জায়গাতেই নগরায়নের একটা আকর্ষক শক্তি থাকে, যেটা তার একটা পজিটিভ দিকও বটে। সে একটা বড় আকর্ষণ হচ্ছে তার অর্থনৈতিক শক্তি, অর্থাৎ একটা টান, একটা পুল, যেই আকর্ষণে গ্রাম থেকে বা অশহরাঞ্চল থেকে শহরে জনগণের যে আশা, সেই প্রক্রিয়াটা চালু হয় বা চালু থাকে। তো এই যে অর্থনৈতিক শক্তি নগরায়নের, এটা তার একটা বড় আকর্ষক শক্তি বা বড় আকর্ষণ। এখন আমাদের দেশের পরিপ্রেক্ষিতে যদি দেখি, তাহলে তথ্য বলছে যে আমাদের দেশে প্রায় 63% জিডিপি তৈরি হয় শহরাঞ্চল থেকেই, এবং যেটা অনুমান যে আগামী 2030 সালের মধ্যে আমাদের দেশের অভ্যন্তরীণ যে মোট উৎপাদন, সেই অভ্যন্তরীণ মোট উৎপাদনের 75% সেটা হবে বা সেখানে গিয়ে পৌঁছাবে, অর্থাৎ এটা শহর কেন্দ্রিক হবে। যেটা এখন 63% আছে, সেটা বেড়ে 75% গিয়ে পৌঁছাবে। যদিও এর পাশাপাশি এটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এখনো আমাদের দেশের 2/3 মানুষ তারা গ্রামে বাস করেন, কিন্তু জীবিকা হিসাবে কৃষির ওপর যে নির্ভরতা, সেই কৃষি নির্ভরতা কিন্তু গত কয়েক দশক ধরে সেটা ক্রমাগত কমছে, এবং তার পাশাপাশি যেটা বাড়ছে সেটা হচ্ছে পরিষেবা কেন্দ্রিক মূলত নানান জীবিকা এবং শিল্প কেন্দ্রিক যে জীবিকা, এই বিকল্প যে পথগুলো, সেগুলো কিন্তু তৈরি হচ্ছে। আমাদের দেশে এখন কৃষির তুলনায় শিল্পে যুক্ত মানুষের আয় 3 গুণ, আর পরিষেবা ক্ষেত্রে সেটা 4 গুণ বেশি। ফলে কৃষি নির্ভরতা ছেড়ে স্বাভাবিকভাবেই একটা বড় সংখ্যক মানুষ তারা যখন শিল্পমুখী হচ্ছে বা পরিষেবামুখী হচ্ছে, তার ফলে যেটা হচ্ছে যে তাদের নতুন কর্মক্ষেত্র হিসেবে কিন্তু তারা বেছে নিচ্ছে নগর, শহরাঞ্চল। অর্থাৎ তার ফলে শহরে বসবাসকারী মানুষের সংখ্যা বাড়ছে, নগরে বসবাসকারী মানুষের সংখ্যা বাড়ছে, অর্থাৎ নগরায়নের হার বা মাত্রা সেটা বৃদ্ধি পাচ্ছে।